সবাইকে স্বাগত জানাচ্ছি কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে। আমাদের এই ক্লাসটি পরবর্তীতে দেখা যাবে onlinetibet.com ও facebook.com/onlinetibet। ক্লাস পরিচালনায় আমি প্রকৌশলী কল্লোল রায়, ইনস্ট্রাক্টর টেক আরএসি ও বিভাগীয় প্রধান আরএসি টেকনোলজি, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, মাগুরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আরএসি টেকনোলজির ষষ্ঠ পর্বের সাথে ক্লাস নিব। আমি যে বিষয়ের উপর ক্লাস নিব বিষয়টি হচ্ছে আরএসি প্লান্টস ফর ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন, সাবজেক্ট কোড 67262। 2 নম্বর চ্যাপ্টার আজকে আমরা পড়ব। অধ্যায়ের নাম হচ্ছে খাদ্য সংরক্ষণ। তো আমরা একটু জেনে নেই আজকে আমরা কি কি পড়ব। আজকে আমরা পড়ব খাদ্য সংরক্ষণ, খাদ্য পচন, পচনের কারণ কি, পচনের প্রকারভেদ, পচন রোধের উপায়সমূহ, শুষ্ককরণ বা ড্রাইং পদ্ধতিতে খাদ্যদ্রব্য সংরক্ষণ, শুষ্ককরণ বা ড্রাইং পদ্ধতির সুবিধাসমূহ আর ড্রাইং পদ্ধতির অসুবিধা, এবং খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের এই ক্লাসে। প্রথমে আমাদের যে আজকের যে টপিক খাদ্য সংরক্ষণ, সে বিষয়ে আমরা একটু জেনে নিই। খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ায় শুধু খাদ্যকে পচন থেকে রক্ষা করলেই হবে না, এর নিজস্ব যে গুণাগুণ আছে বা পুষ্টিমান আছে সেগুলো বজায় রাখতে হবে এবং যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায় সেভাবে সংরক্ষণ করতে হবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি হচ্ছে খাদ্য সংরক্ষণ। এরপরে আমরা আসি খাদ্য পচন। খাদ্য পচন, খাদ্যদ্রব্য দীর্ঘদিন রাখার ফলে বিভিন্ন ধরনের জীবাণু ও ব্যাকটেরিয়া আক্রমণ ঘটে, আমরা জানি। এছাড়া কিছু খাদ্যের ভিতরেও কিছু এনজাইম আছে যেগুলা খাদ্যদ্রব্য পাকতে সহায়তা করে এবং খাদ্যদ্রব্য পেকে গেলে দ্রুত পচন ধরে, এটা আমরা জানি। তো এই ধরনের বিষয়গুলো যদি ঘটে তখন খাদ্যের গুণাগুণ নষ্ট হয়, খাদ্য দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে এবং খাবার অযোগ্য হয়ে পড়ে বা পরবর্তীতে আর ব্যবহার করা যায় না। খাদ্য পচনের কারণসমূহ: 1. জীবাণুর উপস্থিতি, জলীয় কণার উপস্থিতি। কারণ আমরা জানি যে আর্দ্র পরিবেশ বা জলীয় পরিবেশ জীবাণুর বংশ বিস্তারের জন্য খুবই উপযোগী। এছাড়া তাপমাত্রা নিয়ন্ত্রণ। তাপমাত্রা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমাদের দেশ সাধারণত গ্রীষ্মপ্রধান দেশ, এখানে তাপমাত্রা 30-এর কাছাকাছি সবসময় থাকে এবং 30-এর উপরেও যায়, নিচে নামলেও খুব বেশি নিচে নামে না। এই আবহাওয়াটা জীবাণুর বংশ বিস্তারের জন্য খুবই সহায়ক। এজন্য আমাদের দেশে নরমালি খাদ্য বেশি দিন সংরক্ষণ করা যায় না কোনো মাধ্যম ছাড়া। আরেকটা বিষয় হচ্ছে অক্সিজেনের পরিমাণ নিয়ন্ত্রণ। অক্সিজেনের নিয়ন্ত্রণের অভাবে খাদ্য দ্রুত পচতে পারে। কারণ হচ্ছে আমরা জানি যে কোনো ধরনের জীবাণু ব্যাকটেরিয়া অক্সিজেনের প্রভাবে খুবই সক্রিয় থাকে এবং এরা পচন ঘটানোর জন্য খুবই কার্যকর। আবার কিছু ব্যাকটেরিয়া বা জীবাণু আছে যেগুলো অক্সিজেনের উপস্থিতিতে নিষ্ক্রিয় থাকে। সুতরাং আমরা এটুকু বুঝতে পারছি যে অক্সিজেন নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা খাদ্যের পচন রোধ করতে পারবো। খাদ্য পচন সাধারণত 3 প্রকার: রাসায়নিক পচন, ভৌত পচন আর হচ্ছে জীবাণুর আক্রমণে পচন। তো রাসায়নিক পচন সেটি হচ্ছে যে আমরা জানি যে খাদ্যদ্রব্যে যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, এই এনজাইমের ক্রিয়ার ফলে একটা পর্যায়ে পচন ধরে। এছাড়া জীবাণু নিঃসৃত টক্সিক পদার্থ দ্বারা খাদ্যদ্রব্য নষ্ট হতে পারে। বিভিন্ন রাসায়নিক পদার্থের উপস্থিতি ঘটলে, যেমন আর্সেনিক, দস্তা, সীসা, পারদ, অ্যান্টিমনি, ক্যালসিয়াম, এগুলা খাদ্যদ্রব্য নষ্ট করে। আমরা জানি যে এইসব উপাদান খাদ্যদ্রব্যে থাকা এটা শরীরের জন্য ক্ষতিকর। শুধুমাত্র শরীরের জন্য না, এটা এখন এটুকু বোঝা যাচ্ছে যে খাদ্যের জন্য এরা ক্ষতিকর। তো আমরা এইগুলা মুক্ত রাখতে পারলে পচন রোধ করা সম্ভব। এরপরে আমরা আসি ভৌত পচন। এখানে শুধুমাত্র খাদ্যের বাহ্যিক গঠনের পরিবর্তনের কারণে যে পচন ধরবে। আমরা জানি যে বিভিন্ন ফলমূল, শাকসবজি বিভিন্ন খোসা বা ছাল বা বিভিন্ন আবরণ দ্বারা আবৃত থাকে। কোনো কারণে যতদিন পর্যন্ত এই আবরণ
ভালো থাকে ততদিন পর্যন্ত এই খাবারগুলা কখন সহজে পচে না। কিন্তু যখনই এই বাহ্যিক আবরণে আবরণ ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ আঘাত লাগার কারণে যদি বাহ্যিক আবরণ ক্ষতিগ্রস্ত হয়, তখন এখানে এনজাইম সহজে ক্রিয়া করবে এবং জীবাণুর আক্রমণ ঘটবে, ফলে সহজে পচন ধরবে। আবার কিছু ফলমূল যদি আমি কম তাপমাত্রায় রেখে দেই, তখন দেখা যাবে কি এর বাহ্যিক আবরণ সংকুচিত হচ্ছে, অর্থাৎ কুঁকড়ে যায় এবং তখন এটা ফেটে যায়। ফেটে গেলে এখানে সহজে জীবাণু এবং এনজাইম বা ব্যাকটেরিয়া এগুলা অ্যাক্টিভ হয়ে যায় এবং পচন ধরে। তাছাড়া খাদ্যদ্রব্য যদি অধিক তাপ প্রয়োগ করা হয়, তখন এটা পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। জীবাণুর আক্রমণ ঘটিত পচন। খাদ্যদ্রব্য কাঁচাই রাখি আর রান্না করেই রাখি, যদি দীর্ঘদিন আমরা অরক্ষিত অবস্থায় রেখে দিই, তবে সহজে জীবাণুর আক্রমণ ঘটবে এবং জীবাণুর আক্রমণে পচে এটা দুর্গন্ধ ছড়াবে এবং খাবার অযোগ্য হয়ে পড়বে। সুতরাং খাবার অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে, তাছাড়া বেশি দিন রাখা সম্ভব নয়। পচন রোধের উপায়। খাদ্যদ্রব্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, অর্থাৎ ভালো করে ধুয়ে নিলেই শতকরা 60 থেকে 60% জীবাণু বা অপদ্রব্য মুক্ত হয়। এজন্য খাদ্যদ্রব্য কালেক্ট করার পরপরই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। ব্যক্তিগত আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পচন রোধে বিশেষ সহায়ক। বিশেষ করে আমরা খাদ্যদ্রব্য যেখানে রাখবো, সেটা ফ্রিজ হোক বা রান্নাঘর হোক বা অন্য কোনো যে কোনো জায়গায় হোক, যেখানেই রাখি না কেন, জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হাইজেনিক থাকতে হবে, যেন কোনোভাবে ওখানে সহজে জীবাণুর আক্রমণ ঘটতে না পারে। সাবধানে বা স্বাস্থ্যসম্মতভাবে নাড়াচাড়া করেও খাদ্যদ্রব্যের পচন বহুল অংশে রোধ করা যায়। যে কথাটা বললাম, হাইজিন মেনটেন করতে হবে। খাদ্যদ্রব্য সংগ্রহ ব্যবহারের মধ্যবর্তী সময় কমিয়েও পচন থেকে রক্ষা করা যায়। এর একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে দুগ্ধজাত পণ্য। আমরা জানি যে দুগ্ধজাত পণ্য সংগ্রহ এবং প্যাকেজিং এর মধ্যবর্তী সময় যদি কম না হয়, তাহলে খুব দ্রুত ব্যাকটেরিয়া ফর্ম করে। আর দুধের গুণাগুণ বিবেচিত হয় এতে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়ার কোয়ান্টিটি অনুযায়ী। যখন বাইরে থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া আক্রমণ করে, তখন এই উপকারী ব্যাকটেরিয়া সমূহ ধ্বংস হয়। আর দুগ্ধজাত পণ্যের যে গুণাগুণ বা উপকারিতা, সেটা নষ্ট হয়। এজন্য এই মধ্যবর্তী সময় অবশ্যই কম করতে হবে। যত কম করা যায়, তত এইসব পণ্যের মান ভালো থাকবে এবং সহজে নষ্ট হবে না। এছাড়া সবচেয়ে উৎকৃষ্ট যে পন্থা, সেটা হচ্ছে খাদ্যদ্রব্য কুলিং প্লান্টে বা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রেখে সংরক্ষণ করা। এখন আমরা আসি শুষ্ককরণ বা ড্রাইং পদ্ধতিতে খাদ্যদ্রব্য সংরক্ষণ। এটি অনেকটা ন্যাচারাল প্রসেস, যেটা আমরা সাধারণত বিভিন্ন সময় দেখি যে আমাদের দেশে বহুল প্রচলিত বিভিন্ন রোদে শুকিয়ে, বিশেষ করে শুটকি জাতীয় খাদ্যদ্রব্য, এগুলো আমরা এখানে বেশি দেখে থাকি। তো সূর্য তাপে শুষ্ককরণ আর হচ্ছে কৃত্রিম তাপে শুষ্ককরণ পদ্ধতি, এই দুটি হচ্ছে শুষ্ককরণ পদ্ধতির শ্রেণীবিভাগ। তো সূর্যতাপে শুষ্ককরণ পদ্ধতি সেটি হচ্ছে যে খাদ্যদ্রব্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নির্দিষ্ট পরিমাপে কেটে নিতে হবে, তারপরে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। এটি হচ্ছে সূর্যতাপে শুষ্ককরণ পদ্ধতি। সূর্যতাপে শুষ্ক করতে 7 থেকে 15 দিন সময় প্রয়োজন হয় এবং শুকানোর একদিন পরে জলীয় কণারোধক ফয়েল ব্যাগে বা বিভিন্ন আমরা যে আরো যে কৌটাজাত প্যাকেট বলি বা যাই বলি, সেগুলাতে সংরক্ষণ করতে হবে। এরপরে আসি কৃত্রিম তাপে সংরক্ষণ। কৃত্রিম তাপে সংরক্ষণের কয়েকটি প্রসেস আছে। প্রথমে যেটি হচ্ছে যে খাদ্য নির্বাচন বা ফলমূল বা যে ধরনেরই খাবার আমরাই করি, সেটি নির্বাচন। এগুলা পরিপক্ক ফলমূল হলে পরিপক্ক হতে হবে, আর যে অন্য খাদ্যদ্রব্য হলে একটু কম রসালো হতে হবে। এরপরে প্রস্তুতকরণ। প্রস্তুতকরণের কয়েকটি ভাগ আছে, যেমন গ্রেডিং করা, অর্থাৎ আমি কোন ফলমূল বা কোন খাদ্যদ্রব্যকে আমি সংরক্ষণ করব, সেগুলা নির্বাচন করা। যদি কোনো ক্ষতিগ্রস্ত ফলমূল বা খাদ্যদ্রব্য থাকে, সেগুলোকে পরিহার করা, কারণ ভালো ফলমূল বা খাবারের ভিতরে যদি আমার 2-একটা ডিফেক্ট বা ইনফেক্টেড ফলমূল থাকে, তাহলে সেগুলোও পচন দ্রুত ছড়িয়ে যেতে পারে। এরপরে ভালো করে ক্লিনিং করে নেওয়া, ওয়াশিং করে নেওয়া,
তারপরে কাটিং করে নিতে হবে অ্যাকুরেট সাইজে, অর্থাৎ অ্যাকুরেট সাইজে যে সাইজে আমরা সংরক্ষণ করতে চাই সেই সাইজে কোরিং করতে হবে, এরপরে ফিটিং করতে হবে। যদি শেপ যদি থাকে, এবড়ো তেবড়ো থাকে, এগুলা রিশেপ করে নিতে হবে। এরপরে যে পদ্ধতি হচ্ছে সালফিউরিং। খাদ্যদ্রব্যে যে বিভিন্ন এনজাইম থাকে যেটি দ্রুত পচনে সহায়তা করে, সেই খাদ্য হতে এই এনজাইমকে মুক্ত করার জন্য 15 থেকে 30 মিনিট সালফার পোড়ানো ধোঁয়ার মধ্যে এটি রাখা হবে। 15 থেকে 30 মিনিট সালফার পোড়ানো ধোঁয়ায় রাখলে এই এনজাইম মুক্ত হয়ে যাবে। তারপরে আমরা পরবর্তী স্টেজের জন্য প্রস্তুত করব। এরপরে ড্রাইং হচ্ছে কৃত্রিমভাবে ড্রাইং এর ক্ষেত্রে সাধারণত বিভিন্ন ধরনের ড্রায়ার আছে, সেই ড্রায়ার গুলাতে ড্রাইং করা হয়। এছাড়া অনেক ক্ষেত্রে কস্ট কমানোর জন্য রোদেও শুকানো হয়, সেক্ষেত্রে একটু বেশি দিন রোদে রাখা হয়, 15-20 দিন এরকম রোদে রাখা হয়। না হলে ড্রায়ারে শুকিয়ে খাদ্যদ্রব্য শুকানো হয়। শুকানোর পরে যে কাজটি সেটি হচ্ছে প্যাকেজিং। শুকানোর সাধারণত একদিন পরে প্যাকেট করা হয় বিভিন্ন ধরনের ফয়েল প্যাকেট বা পলিথিন প্যাকেট, যেগুলোতে প্যাকেট করলে খাদ্যদ্রব্য দীর্ঘদিন ভালো থাকে বা জলীয় কণা মুক্ত থাকে, তাপ নিরোধক থাকে। এই ধরনের প্যাকেটে প্যাকেজিং করে বাজারজাত করা হয়। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে ড্রাইং পদ্ধতির সুবিধা। ড্রাইং পদ্ধতির সুবিধা আলোচনা করতে গেলে আমরা দেখব যে শুষ্ক খাবার অন্য যে কোনো পদ্ধতিতে সংরক্ষিত খাবারের চেয়ে অনেক বেশি ঘনীভূত থাকে, কারণ এখানে রাসায়নিক উপাদান খুব কম থাকে, যার কারণে এটি অনেকটা ন্যাচারাল ওয়েতে সংরক্ষণ বলা যায়। ড্রাইং পদ্ধতিতে সংরক্ষণের খরচ অনেক কম, কারণ এখানে আমার মেশিনারি কম লাগে বা ইকুইপমেন্টস কম লাগে, জনবলও কম লাগে। শুষ্ককরণের পর খাবারের ওজন আয়তন অনেক কমে যায়। হ্যাঁ, এটা আয়তন ওজন অনেক কমে যায়, যার ফলে পরিবহন খরচও অনেক কমে এবং সহজে গুদামজাতকরণ করা যায় বা রপ্তানি করা যায় বা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে সরবরাহ করা যায়। এরপরে আমরা আসি যে শুষ্ককরণ পদ্ধতির সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো আমরা জেনে নিই। অতিরিক্ত শুষ্ক খাবার হচ্ছে স্বাদ নষ্ট হয়, প্রাকৃতিক গন্ধ যেটা সেটা নষ্ট হয়। অনেক সময় যে শুষ্ক খাবার যেগুলা আমরা শুষ্ক খাবার হিসেবে সংরক্ষণ করে রাখি সেগুলা সহজে সিদ্ধ হয় না। এই ছিল আমাদের অসুবিধা সমূহ। এরপরে আমরা খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সমূহ আজকে আলোচনা করব। এটি খুব ইম্পর্টেন্ট একটি টপিকস। আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসেপসিস পদ্ধতি। অ্যাসেপসিস পদ্ধতি বা জীবাণু থেকে দূরে রেখে সংরক্ষণ, অর্থাৎ খাদ্যদ্রব্যের পাশে জীবাণুর যাতে না আসতে পারে সেই পদ্ধতি হচ্ছে অ্যাসেপসিস। আমরা একটা জিনিস জানি যে খাদ্যদ্রব্য বিভিন্ন ধরনের আবরণ দ্বারা আবৃত থাকে, কিন্তু কোনো কারণে যদি এই আবরণ অনাবৃত হয়ে পড়ে তখন সহজে সেখানে জীবাণু, ব্যাকটেরিয়া এগুলো ফর্ম করে এবং খাদ্যদ্রব্যে পচন ঘটায়। এখন এই আবরণগুলা যাতে নষ্ট না হয় আমরা যদি সেই ব্যবস্থা করে রাখি তাহলে কিন্তু এই পচন থেকে রক্ষা করা সম্ভব। এটা আমরা কিভাবে করতে পারি? প্যাকেটজাত করার সময়, অর্থাৎ আমরা যদি প্যাকেটজাত করে রাখতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের কার্টুন বক্স, পলি ব্যাগ, বোতল, ক্যান, ফয়েল ব্যাগ, কন্টেনার দ্বারা যদি প্যাকেট করে রাখতে পারি, সেক্ষেত্রে আমার এখানে সহজে জীবাণু বা ব্যাকটেরিয়া আক্রমণ করবে না এবং দীর্ঘদিন এটা সংরক্ষিত থাকবে। এবার আসি তরল জাতীয় খাদ্যের ভিতরে, বিশেষ করে দুগ্ধ জাতীয় পণ্যের ক্ষেত্রে সংরক্ষিত দুগ্ধ এবং প্রক্রিয়াজাত করার মধ্যবর্তী সময় অবশ্যই কমিয়ে আনতে হবে। আমি কিছুক্ষণ আগেই বিষয়টি আলোচনা করলাম, যাতে উপকারী ব্যাকটেরিয়া, দুধে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়া যাতে না কমে যায়। উপকারী ব্যাকটেরিয়া কমে একমাত্র অপকারী ব্যাকটেরিয়ার আক্রমণে। এই জন্য যত দ্রুত সম্ভব একে প্যাকেটজাত করে ফেলতে হবে এবং কোনোভাবে যেন বাইরের পরিবেশে, বিশেষ করে বাতাসে অনেক সময় বিভিন্ন ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া ড্রপলেট আকারে ভেসে বেড়ায়, সেগুলো আক্রমণ করতে পারে। এগুলো থেকে রক্ষা করার জন্য ক্যানিং, আমরা আরেকটা বিষয় জানি যে কোটাজাতকৃত খাবারের ভিতরেও কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে। এটা আমরা পরে যখন ক্যানিং
আলোচনা করব তখন এটা আমরা জানবো। এরপরে আসি কোল্ড স্টোরেজ পদ্ধতিতে সংরক্ষণ। সাধারণত গ্রীষ্মপ্রধান দেশে ফলমূল শাকসবজি দ্রুত পচে যায়। এ সম্ভবত ফলমূল এ সমস্ত ফলমূল ও শাকসবজি সংরক্ষণকাল এই পদ্ধতির মাধ্যমে বাড়ানো যায়। এখন গ্রীষ্মকালে কি কি ধরনের সমস্যা আমরা হয় সেটি একটু আলোচনা করি। জীবাণুর আক্রমণ ঘটে, এনজাইমের ক্রিয়া হয়। এছাড়া মানে তাপে পানি শুকিয়ে খাদ্যদ্রব্য শুকিয়ে একসময় নষ্ট হয়ে যায়। এ পদ্ধতিতে আমরা আসলে এই যে জীবাণু বা ব্যাকটেরিয়া এগুলাকে আমরা ধ্বংস করতে পারি না। এই পদ্ধতিতে আমরা তাদেরকে ঠান্ডা স্থানে রেখে তাদের ক্রিয়াকে কমিয়ে দিতে পারি, অর্থাৎ তাদের যে কার্যকারিতা নিষ্ক্রিয় করে রাখতে পারি। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর এই পদ্ধতিতে আমরা কিছু প্যারামিটারের উপরে খেয়াল রাখবো যে এই পদ্ধতিতে সংরক্ষণ করতে গেলে কিছু প্যারামিটার আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেগুলো হচ্ছে যে খাদ্যদ্রব্যের গুণাগুণ ও বৈশিষ্ট্য। যেমন কেমন গুণাগুণ? খাদ্যদ্রব্য টাটকা নাকি বাসি, পাকা না কাঁচা, আকারে ছোট না বড়, এগুলো অবশ্যই পর্যবেক্ষণের প্রয়োজন আছে, কারণ এইগুলো বিষয়ের উপরে সংরক্ষণের স্থায়িত্বকাল নির্ভর করে। প্যাকেজিং এর ধরন ও প্রকৃতির উপরও সংরক্ষণের স্থায়িত্বকাল নির্ভর করে। যেমন প্যাকেটটি নমনীয় বা শক্ত কিনা, কারণ নমনীয় হলে আমার ঠান্ডা হতে দ্রুত ঠান্ডা হবে, শক্ত হলে এর ভিতরে ঠান্ডা হতে সময় লাগবে। কাগজের না কাঠের তৈরি, নাকি ধাতব প্লাস্টিক নাকি কাচের তৈরি, এগুলার উপরেও ডিপেন্ড করে, কারণ আমার থার্মাল কন্ডাক্টিভিটি জানা দরকার হবে। এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন জলীয় কণা প্রতিরোধক, প্যাকেটটি জলীয় কণা প্রতিরোধক, তাপ প্রতিরোধক নাকি তাপ নিরোধক, এই বিষয়গুলো জানা না থাকলে কোল্ড স্টোরেজে খাদ্য সংরক্ষণ করা সহজ নয়। এরপরে যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে রেফ্রিজারেটর গ্যাস স্টোরেজ পদ্ধতি বা কন্ট্রোল অ্যাটমসফেরিক পদ্ধতি। এখন আমরা একটা জিনিস জানি যে ফলমূল এবং শাকসবজি যখন আমরা সংগ্রহ করি তখন এগুলাতে শ্বসন ক্রিয়া বন্ধ হয়ে যায়, অর্থাৎ আমরা জানি কি উদ্ভিদ শ্বসন ক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, কিন্তু যখন শ্বসন ক্রিয়া বন্ধ হয়ে যায় তখন উদ্ভিদের কাজ হচ্ছে অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা। কিন্তু এই সদ্যজাত সবজি বা ফলমূল এগুলা তাদের এই অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগের মাধ্যমে তাদের ভিতরে যে রাসায়নিক ক্রিয়া চলমান থাকে সেটি চলমান রাখে। এই রাসায়নিক ক্রিয়া যতক্ষণ বন্ধ না করা যাবে ততক্ষণ পর্যন্ত এনজাইম ক্রিয়াশীল থাকবে। তো এখন যদি আমি যেখানে সবজি বা ফলমূলগুলো রাখা আছে সেই জায়গাটি যদি আমি কার্বন ডাই অক্সাইড পূর্ণ করে দিই, অর্থাৎ অক্সিজেনকে অপসারণ করে বা অক্সিজেন কমিয়ে দিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি করে দিই, তাহলে এই রাসায়নিক ক্রিয়া বা এই যে এনজাইমের ক্রিয়া খুব দ্রুত বন্ধ হয়ে যাবে এবং খাদ্যদ্রব্য দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকবে। এই পদ্ধতিটি হচ্ছে রেফ্রিজারেটর গ্যাস স্টোরেজ পদ্ধতি বা কন্ট্রোল অ্যাটমসফেরিক পদ্ধতি। এরপরে যে পদ্ধতি আলোচনা করব সেটি হচ্ছে যে নিম্ন তাপমাত্রায় বা ফ্রিজিং করে সংরক্ষণ। আমরা এটা আমাদের রেফ্রিজারেশনের অংশ। সুতরাং আমরা প্রথমে যে এখানে এর আবার ৩ টি ভাগ আছে। সেটি হচ্ছে যে শার্প ফ্রিজিং, কুইক ফ্রিজিং এবং ডিহাইড্রো ফ্রিজিং। তো প্রথমে আমরা আলোচনা করি শার্প ফ্রিজিং। শার্প ফ্রিজিং এ টেম্পারেচার সাধারণত -23 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসা হয়। এই পদ্ধতিতে তাপমাত্রা ১৫ থেকে -২৯ ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে রাখা হয়। এই পদ্ধতিতে আরেকটি বিষয় খেয়াল রাখা হয় যে ফ্রিজিং পদ্ধতিটি খুব স্লো, অর্থাৎ আমার রেফ্রিজারেটর চালু করার পরে ফ্যানের মাধ্যমে আস্তে, আস্তে বাতাস প্রদান করে অর্থাৎ খুব স্লোলি খাদ্যদ্রব্যকে ঠান্ডা করা হয় এবং এটি অনেক লেন্দি প্রসেস, সাধারণত ৩ থেকে ৭২ ঘন্টা সময় প্রয়োজন হয়। আর খাদ্যস্থিত যে বরফ জমা হয় সেই বরফের পরিমাণ মানে অনেক বেশি থাকে এবং বরফ অনেক রাফ থাকে। আর হচ্ছে এই বরফ কণা খাদ্যের যে কোষের গঠনে বিকৃতি ঘটায়।
অর্থাৎ ক্ষতি সাধন করে। এরপরে যে আছে সেটি হচ্ছে যে আমাদের শার্প ফ্রিজিং এর পরে কুইক ফ্রিজিং। কুইক ফ্রিজিং দ্রুত খাদ্যদ্রব্য দ্রুত শীতল হয়। এখানে আগের পদ্ধতির মতো এটি স্লো না, এটি খুব দ্রুত সময়ে ঠান্ডা হয় এবং বরফের কণাগুলো অনেক মসৃণ ও ছোট হয়, ফলে খাদ্যদ্রব্যের যে কোষের গঠনের কোনো বিকৃতি ঘটে না বা কোষ ক্ষতিগ্রস্ত হয় না। এই পদ্ধতিতে ঠান্ডা হতে 20 থেকে 30 মিনিট সময় লাগে, খুব দ্রুত। এই হচ্ছে কুইক ফ্রিজ। এরপরে আমরা দেখব যে ডিহাইড্রো ফ্রিজিং। এই পদ্ধতিতে শুষ্ককরণ এবং ফ্রিজিং পর্যায়ক্রমিকভাবে হয়। প্রথমে শুষ্ককরণ করা হবে, শুষ্ককরণ করে প্রায় খাদ্যদ্রব্য থেকে 50% জলীয় অংশ রিমুভ করা হয়। তারপরে ঠান্ডা করে বরফে পরিণত করা হয়। এরপরে আমরা আসি, আমাদের ছিল ফ্রিজিং নিয়ে আলোচনা। এরপরে আমরা আসি উচ্চ তাপমাত্রা বা ক্যানিং করে সংরক্ষণ। উচ্চ তাপমাত্রা বা ক্যানিং করে সংরক্ষণ অর্থাৎ হচ্ছে কৌটাজাত পণ্যদ্রব্য। সাধারণত বায়ু নিরোধক কৌটার ভিতরে খাদ্যদ্রব্যকে রেখে উচ্চ তাপমাত্রায় ফুটিয়ে এর ভিতরে জীবাণুমুক্ত করা হয়। আর বাণিজ্যিকভাবে সব টিনজাত কৌটা থেকে জীবাণুমুক্ত না হলেও অক্সিজেন না থাকায় এই জীবাণুগুলা কার্যকর থাকে না। এরপরে আমরা যে পদ্ধতি আলোচনা করব সে পদ্ধতিটি হচ্ছে পিকলিং পদ্ধতি। এটি আছে খুবই বহুল প্রচলিত এবং গ্রামগঞ্জে এটি অনেক ব্যবহার হয়ে থাকে। পদ্ধতিটি হচ্ছে ফলমূল ও শাকসবজিতে উপস্থিত জীবাণু সমূহের মধ্যে সুনির্দিষ্ট কিছু জীবাণুর কার্যকারিতা এবং সমস্ত দ্রব্যের খাদ্যদ্রব্যের ফার্মেন্টেশনের মাধ্যমে কার্যকারিতা নষ্ট করায় কিছু লিমিটেড কিছু জীবাণুর কার্যকারিতা নষ্ট করা হয়, যেটা ক্ষতিগ্রস্ত করে খাদ্যদ্রব্যকে। এই পদ্ধতিকে সাধারণত পিকলিং বলে। এখন কিভাবে করা হয় এটা আমরা একটু আলোচনা করি। প্রথমে আমাদের টাটকা ফলমূল বা শাকসবজি পানিতে 24 ঘন্টা রাখতে হবে। তো পানিতে 24 ঘন্টা রাখলেই একটা জিনিস যেটা হবে, সে জীবাণুগুলো কার্যকর হয়ে উঠবে এবং পচন শুরু হবে। এ সময় যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই পানির ভিতরে লবণ প্রয়োগ করতে হবে। লবণ প্রয়োগ করলে যে জিনিসটা হবে, আমরা জানি যে শাকসবজির ভিতরে কিছু ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া থাকে। এই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া লবণের উপস্থিতিতে সক্রিয় হয়ে ওঠে এবং ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করতে থাকে। এই ল্যাকটিক অ্যাসিড এবং লবণের ক্রিয়ার ফলে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে থাকে এবং এক পর্যায়ে এগুলো ধ্বংস হতে শুরু করে। তখন যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে ধীরে ধীরে, কারণ খাদ্যদ্রব্য থেকে যে জলীয় অংশ আছে সেটি বেরোয় লবণটিকে গলিয়ে ফেলবে। তখন আমাদের যে কাজটা করতে হয় সেটি হচ্ছে যে লবণের শতকরা পরিমাণ বাড়ানো। প্রতিদিন কিছু কিছু লবণ অ্যাড করে পরিমাণ মতো 1% 2% এভাবে বৃদ্ধি করে 16% পর্যন্ত করা হয়। অর্থাৎ খাদ্যদ্রব্যের অনুপাতে 16% লবণ থাকতে হবে। এই যখন 16%-এ উন্নীত করা হবে, এরপরে আর কোনো লবণ যোগ করা হবে না। এইটা একটা স্ট্যান্ডার্ড পজিশন। এখানে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে এবং পরবর্তীতে কোনো ধরনের জীবাণু এখানে আক্রমণ করলেও তা কার্যকর হবে না। এই পদ্ধতিতে প্রায় 1 বছরেরও বেশি সময় সংরক্ষণ করা যায়। এরপর পরে যেটি আছে সেটি হচ্ছে যে আমি ড্রাইং পদ্ধতিটি আলোচনা করলাম না এই কারণ ড্রাইং পদ্ধতিটি এর আগে আমরা আলোচনা করে আসছি, এজন্য আমি ড্রাইং পদ্ধতিটি আলোচনা করলাম না। কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ এটি প্রায় সেম, কিন্তু এখানে যেমন আমরা দেখছি যে পিকলিং পদ্ধতিতে কি পানিতে ফলমূল শাকসবজি রেখে গাজন করা হয়, কিন্তু কিউরিং পদ্ধতিতে এখানে জলীয় অংশ থাকবে না। এখানে সাধারণত মাংসকে সংরক্ষণ করা হয় এই পদ্ধতিতে, শুষ্ক কিউরিংও বলা হয়। সাধারণত আমরা মাংসে লবণ মিক্স করে একে সংরক্ষণ করি। তো লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, প্রায় 24% লবণ থাকবে। অর্থাৎ আমার মাংস যদি থাকে 76 কেজি আর 24 কেজি থাকবে লবণ, অর্থাৎ 24% সোডিয়াম ক্লোরাইড বা লবণ থাকবে
এর সাথে 0.1% সোডিয়াম নাইট্রেট থাকবে, 0.1% সোডিয়াম নাইট্রেট থাকবে, আর থাকবে হচ্ছে 2.5% চিনি। চিনি এ কারণেই থাকবে কারণ এই লবণে যদি অর্থাৎ কিউরিং পদ্ধতিতে যদি আমি সংরক্ষণ করি, মাংসগুলো একসময় খুব শক্ত হয়ে যেতে পারে, হার্ড হয়ে যেতে পারে, যেটা পরে সিদ্ধ হওয়ার জন্য খুব কঠিন হবে। এই চিনির উপাদান মাংসের যে ফাইবার গুলো আছে এগুলাকে নরম রাখে, যাতে পরবর্তীতে এটি খাওয়ায় সুবিধা হয়। তো এই ছিল আমাদের আজকে খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সমূহ। আমি যতদূর মানে মৌখিকভাবে আলোচনা করার সেটি করেছি। তোমরা প্রয়োজন হলে বারবার এটা দেখো এবং সাথে সাথে টেক্সট বুকটা একটু মিলিয়ে দেখো বা টেক্সট বুক থেকেও জানার চেষ্টা করো। আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কারোর কোনো বিষয় বুঝতে অসুবিধা থাকে, যদি বুঝতে অসুবিধা থাকে তবে সেটি সে কমেন্ট বক্সে যদি আমাকে জানাও, আমি অ্যান্সার করতে পারবো এবং চেষ্টা করব আমি তোমাদের প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার জন্য। তো আজকে আমাদের সম্পূর্ণ আলোচনা এই ছিল। আমি যতদূর এই অধ্যায়ের সব টপিকসই আমি আলোচনা করেছি, যতদূর পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তো সেটা ইনবক্সে জানাও। আর একটা বিষয় যে আমাদের আগের দিনের ক্লাসে কেমন হলো বা কেমন ইয়ে হলো, যদি তোমরা একটু ফিডব্যাক জানাও তাহলে আমার জন্য এটা ভালো হয় যে পরবর্তীতে কোন কোন বিষয় ডেভেলপ করা যায়, সেই বিষয়গুলা কাজ করা যাবে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসে যথাসময় অর্থাৎ এই টাইমেই উপস্থিত হয়ে ক্লাসে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি শেষ করছি আজকে। ধন্যবাদ সবাই।